আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞানের এই যে অংশীদারি কারবার সংক্রান্ত বরিশাল বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে এই যে প্রশ্নটি উপস্থাপন করেছে অনেক বড় একটি উদ্দীপক। উদ্দীপকে বলেছে জেসমিন, শারমিন ও লিপি মডার্ন ডিজাইন অ্যান্ড কোং এর তিনজন অংশীদার তাদের লাভ লোকসান ব্যবসায় বন্টন করে নেয় মূলধন অনুপাতে। লাভ ক্ষতি বন্টন হবে মূলধন অনুপাতে। তো মূলধন অনুপাতে লাভ ক্ষতি বন্টন হবে, একটা নতুন আইটেম পেয়েছি এখানে। মূলধন ছিল এত টাকা এবং এত টাকা দেওয়া ছিল দায়িত্ব পালনের জন্য। তারা বেতন পাবে যথাক্রমে। লিপি 1200 টাকা মাসে বেতন পাবে, যা সে উত্তোলন করেননি, মানে বেতন পাবেন আর কি। মূলধন উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। জেসমিন, শারমিন, লিপি মুনাফার প্রত্যাশায় 10,000, 8,000, 7,000 টাকা উত্তোলন করে। উত্তোলনের উপর সুদ দেওয়া আছে, উত্তোলনের উপর সুদ কিন্তু দেওয়া আছে হিসেব করে, তার মানে উত্তোলনের সুদ নির্ণয় করার দরকার নেই। ওই যা দেওয়া আছে এটাই লিখব। চুক্তির শর্ত অনুযায়ী তাদের এদের কমিশন আছে এখানে। আবার কমিশন পরবর্তী নিট মুনাফার উপর 4% কমিশন পাবে, তাই বলেছে। নিট মুনাফা ছিল এত টাকা। ক নাম্বারে বলেছে মূলধনের সুদ নির্ণয় করো। তো যাই ক নাম্বার প্রথমে সমাধানের চেষ্টা করি, অনেক সহজ। এখানে যেহেতু অতিরিক্ত মূলধন নাই, আচ্ছা প্রশ্নটা নিয়ে আসি, এই যে উদ্দীপকটা নিয়ে আসলাম। মূলধনের সুদ নির্ণয় করব, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। জেসমিনের মূলধনের সুদ হবে এই 1 লাখ টাকার উপরে এই 5% সমান 5,000 টাকা। এই শারমিনের মূলধনের সুদ হবে 80,000 টাকার উপরে 5% 4,000 টাকা। আর এই লিপির মূলধনের সুদ হবে 60,000 টাকার উপরে 5% 3,000 টাকা। এই সব যোগ করে এখানে লিখলাম। এখানে অতিরিক্ত মূলধন নেই, তাই ঝামেলা নেই, সহজ, একদম সহজ। প্রারম্ভিক মূলধন যা ছিল তার উপরে সুদ ধরতে হবে। আবার আমরা খ নাম্বার করব, লাভ লোকসান আবন্টন হিসাবে ছক অঙ্কন করলাম। এই যে ডেবিট ক্রেডিট লিখতে হবে, এটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাবে ছক। এখন এই লাভ লোকসান আবন্টন হিসাবের আমরা বাম দিকে ঋণ, মূলধনের সুদ, বেতন এইগুলি লিখবো, তাই না? আর ডান দিকে কী লিখবো? নিট মুনাফা লিখবো, উত্তোলনের সুদ লিখবো। তো একটা কাজ করি, আমরা প্রশ্নটা নিয়ে আসি, জায়গায় তো নেই, কোথায় রাখি? আচ্ছা উপরে রাখি। আমাদের তো উপরের এই জায়গাটুকুর দরকার নেই, লিখবো তো নিচে। তো এইবার আমরা এই লিখবো, কি লিখবো? এই যে সবার শেষে বলেছে নিট মুনাফার পরিমাণ ছিল 1,31,250 টাকা, এটা আগে লিখবো এইখানে শেষের ঘরে, একদম শেষের ঘরে হবে। আর বাম দিকে মূলধনের সুদ লিখবো। মূলধনের সুদ কোথা থেকে পেয়েছি? 3 জনের নাম লিখলাম, 3 জনের নাম লিখে নিলাম। প্রশ্নে যাদের নাম ছিল জেসমিন, শারমিন, লিপি, মূলধনের সুদ পেয়েছি, এই টাকাগুলি মূলধনের সুদ পেয়েছি 5,000, 4,000, 3,000, এগুলো যোগ করে 7, 5, 12,000 টাকা। এটা হচ্ছে মোট মূলধনের সুদ। ক নাম্বার থেকে নিয়ে আসলাম, ক নাম্বারে বের করেছি। এবার এইখানে বেতন পাবে কে যেন, কমিশনও পাবে। আচ্ছা কমিশনটা পরে লিখব, আগে উত্তোলনের সুদটা লিখি। উত্তোলনের সুদ আগে লিখে আসি, তারপরে কমিশন লিখব। আচ্ছা এখানে একটা কথা বলেছে, বেতন ডেবিট করার পর, এই যে লিপির বেতন ডেবিট করার পর মুনাফার পরিমাণ ছিল এত টাকা। তো বেতন যেহেতু ডেবিট করার পর বলেছে, তাই বেতনটা এখানে বসবে না। আমরা বাম দিকে বেতন লিখি, কিন্তু এই যে এখানে বলা আছে বেতন ডেবিট করার পর, এই কথাটা বলা থাকলে লাভ লোকসানে আর বেতন বসে না, একবার ডেবিট দিকে লেখা হয়েছে, সেজন্য আর লিখতে হবে না। উত্তোলনের সুদ আমরা নির্ণয় করব। আচ্ছা উত্তোলনের সুদ কিন্তু 3 জনের নাম লেখার পরে টাকা লিখব। এখন উত্তোলনের সুদ দেয়া আছে কোথায় যেন দেখলাম, এই যে উত্তোলনের সুদ যথাক্রমে 400, 300, 250, ওইটা লিখব। 400, 300, 250 প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্ন দেখে লিখলাম উত্তোলনের সুদ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পার্সেন্টেজকে কাটবো না, না পার্সেন্টেজ আর কাটার দরকার নেই। উত্তোলনের সুদ দেওয়া থাকলে আলহামদুলিল্লাহ যা দেওয়া আছে এটাই লিখবো, চেঞ্জ করব না। তো এই অঙ্কে যা যা ছিল লিখছি, মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন ছিল, বেতন লেখার দরকার নেই। এখন বাকি আছে যে কমিশনের কথায় কি বলেছিল, কমিশন পরবর্তী মুনাফার উপর 4% কমিশন পাবে জেসমিন। তো আমরা লিখলাম জেসমিনের মূলধন হিসাব কমিশন। টাকা কিভাবে লিখব? অনেক শিক্ষার্থী হয়তো এইটার উপর পার্সেন্টেজ কেটে লিখবে, না ওইটার উপর পার্সেন্টেজ কেটে হবে না। এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে এই দুটো যোগ করব, যোগ করে এটা মাইনাস করব। আমি আবারও বলছি, এই দুটো যোগ করব, যোগ করে যা হয় সেখান থেকে এই টাকাটা মাইনাস করব, মাইনাস করে একটা নিট লাভ বের হবে, সেটা হচ্ছে কমিশন বাদ দেওয়ার আগের নিট লাভ। সেজন্য আমরা কি করব, এই যে এটা পাবো, এই দুটো যোগ করে এইটা বিয়োগ করে এটা পাবো। লক্ষ্য করি, এই যে 1,31,000 আর 900, তাহলে হবে তো 1,32,000 মতো হবে। 1,32,250 হবে ডান দিক যোগ করে, 1,32,200 হবে, 1,32,200 হবে ডান দিক যোগ করে। 1,32,200 থেকে 12,000 বিয়োগ করলে হয় 1,20,200। তাহলে এই 1,20,200 গুণ 4 ভাগ 104 হবে।
এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন 104 হবে, কারণ এখানে একটা কথা বলা হয়েছে, লক্ষ্য করি। কমিশন পরবর্তী নিট মুনাফা যদি বলে, কমিশন পরবর্তী নিট মুনাফা যদি বলে, তাহলে যদি 4% থাকে তাহলে গুণ 4 ভাগ 104, যদি 5% থাকে গুণ 5 ভাগ 105, যদি 10% থাকে গুণ 10 ভাগ 110, এরকম হবে পরবর্তী বললে। আর যদি বলে কমিশন ধার্যের পূর্ববর্তী, তাহলে সরাসরি এটার উপরে আমরা 4% কাটবো, 4%, কারণ এটা হচ্ছে পূর্ববর্তী মুনাফা। তাহলে যেহেতু পরবর্তী মুনাফাটা দেয়া নেই, সেজন্য 4/104 হবে। এটা ক্যালকুলেশন করে যে টাকাটা হবে সেটা হচ্ছে কমিশন। এখন আমরা আবার নিট মুনাফা নতুন করে নির্ণয় করব। কমিশন লেখা শেষ, এবার এখানে একটি দাগ দিব, এখানে একটি দাগ দিব, এই দুটো যোগ করে এখানে লিখবো, ওটা এখানে নিয়ে আসবো, দুই দিকে ডাবল দাগ দিব, এইটার থেকে এই দুইটা বিয়োগ করব, এইটা থেকে এটাও বিয়োগ করব, এটাও বিয়োগ করব, দিয়ে এখানে লিখব। এখন আমাদের যে বলেছিল কমিশন পরবর্তী নিট মুনাফার উপরে 4%, তাই বলেছিল, কিন্তু এখন কমিশন বাদ দেওয়ার পরে এই মুনাফা না, এটার উপরে যদি 4% কাটি, 4% কাটি, তাহলে কিন্তু এটা মিলে যাবে। এখন দেখবে তোমরা মিলে যাবে। এবার এটাকে ভাগ করে দেব, ভাগ করে দিতে হবে আবার মূলধন অনুপাতে। তো ভাগ করে দিই, নাম লিখি, মুনাফার অংশ বলে 3 জনের নাম লিখব। এখন নাম লিখে আমরা ভাগ করব কিভাবে, ভালো করে লক্ষ্য করি। এই টাকা আমাদের এই অনুপাতে ভাগ হবে, লক্ষ্য করি। এখানে দেয়া ছিল 1,80,000, 6,000। তো 1 লাখের এখান থেকে আমরা 4টা শূন্য যদি বাদ দিই, তাহলে এখানে 10, 8, 6 থাকে, 10, 8, 6 থাকে, সবগুলোর পাশ থেকে 4টা শূন্য বাদ দিলে 10, 8, 6কে যদি আরও 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে 5, 6, 3 থাকে। আমরা এই যে 1,80,000, 60,000 এটাকে ছোট করতে করতে প্রথমে 4টা শূন্য বাদ দিব, 4টা শূন্য বাদ দিলে থাকবে 10, 8, 3, এই 6, 10, 8, 6। তো 10, 8, 6কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে হবে 5, 4, 3, 5, 4 আর 3, এইগুলোর যোগফল 12, এগুলোর যোগফল কত 12। তাই আমরা কী করব, 12 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব। বুঝতে পেরেছি? একটু জটিল মনে হচ্ছে, আরেকবার বলছি। মূলধন অনুপাতটা নির্ণয় করে নিতে হবে কিভাবে। আমাদের এই যে 1,80,000, 60,000 ছিল, এটাকে ছোট করতে 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 আমাদের লাস্টে আসবে 5, 4, 3 আসবে। এবার 5, 4, 3 যোগফল 12। তো এই যে টাকাটা বের হয়েছে, ওটাকে 12 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। এই এখন ক্যালকুলেশন করে আমরা এইগুলি পাবো। এই টাকাটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে এই টাকাগুলি পাবো, যোগ করলে আবার এটা মিলে যাবে। এটা হচ্ছে এই অংশীদারদের মূলধন হিসাবের কমিশন হিসাবভুক্ত করার নিয়ম। তো আবার আমরা এই উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকে ফিরে আসলাম। আমাদের অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় করতে বলেছিল, গ নাম্বারে নাম লিখলাম যে জেসমিন শারমিন লিপি, জেসমিন শারমিন লিপি। ছক তো আমরা টানতে পারি, তাই না? তো প্রথমেই লিখব মূলধন 1,80,000, 60,000, ওটা আগে লিখব ক্রেডিট দিকে। মূলধন হিসাবে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি বলে লিখতে পারি। এখানে কি বলেছে, মূলধন ছিল বলেছে, তাহলে ব্যালেন্স বিডি হবে কত টাকা, 1,80,000, 60,000, 1,80,000, 60,000 লিখলাম। এরপরে আমরা এদিকে উত্তোলন লিখব। উত্তোলন কত কত ছিল, বাম দিকে উত্তোলন লিখব, ডান দিকে মূলধন লিখব, বিষয়টি খেয়াল রাখতে হবে। এই যে উত্তোলন 10,000, 8,000, 7,000, 10,000, 8,000, 7,000, তাই না? আচ্ছা, এইবার এইদিকে মূলধনের সুদ লিখব। বেতনটা আগে লিখে নিই, বেতন কিন্তু এখানে বসবে। বেতন কে পাবে, লিপি নাকি লিপির বেতন ডেবিট করার পর উপরে এই যে লিপি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য 1,200 টাকা মাসে বেতন পাবে। 1200 গুণ 12, 14,400 টাকা হবে লিপির ঘরে বেতন, 14,400 টাকা হবে লিপির ঘরে। এরপরে লিখব মূলধনের সুদ। মূলধনের সুদ লেখার সময়, আচ্ছা এই বেতনটা কিন্তু লাভ লোকসান আবন্টনের উপরে হবে, কারণ এটা লাভ লোকসান আবন্টনে বসেনি, সেজন্য উপরে লিখব। আর মূলধনের সুদটা নিচে লিখব, কারণ মূলধনের সুদটা লাভ লোকসান আবন্টনে লিখেছিলাম, সেজন্য। মূলধনের সুদ তো ক নাম্বার বের করেছিলাম, 5,000, 4,000, 3,000 মনে হয়, 5,000, 4,000, 3,000। আচ্ছা, এখানে উত্তোলনের সুদটাকে লিখে নিই। উত্তোলনের সুদটাকে লিখে নিই। উত্তোলনের সুদটা প্রশ্ন দেওয়া আছে কত কত, 400, 300, 250, 400, 300, 250। আর এবার মূলধনের সুদ লিখব 4,000, 5,000, 3,000। কমিশন আছে, কমিশনটাও লিখলাম। কমিশন ছিল কিছুক্ষণ আগে দেখেছি, কমিশনটাও লিখব, বের হয়েছে তো কিছুক্ষণ আগে। কে পাবে কমিশন, জেসমিন পাবে, তাই জেসমিনের ঘরে লিখলাম, খ নাম্বারে বের করেছি। এবার আরও আছে মুনাফার অংশ। মুনাফার অংশ লিখব, বন্টনযোগ্য মুনাফা আমরা যেটা বের করেছি কিছুক্ষণ আগে, ওই টাকাটা লিখব। কিছুক্ষণ আগে আমরা যে 12 দিয়ে ভাগ করে গুণ করে লিখে বের করলাম,
খ নাম্বারে এখানে আরেকটি বিষয় সহজ করে দিচ্ছি। খ নাম্বারে ডেবিট দিকে যেগুলি বসেছিল লাভ লোকসান আবন্টন হিসাবের, যেমন মূলধনের সুদ, কমিশন, বন্টনযোগ্য মুনাফা, ওগুলার এর ক্রেডিটে বসবে। আবার ক্রেডিট দিকে যেটা বসেছিল উত্তোলনের সুদ, এর ডেবিটে বসবে। আর মূলধন আর উত্তোলন এগুলো খালি এক জায়গায় বসে মূলধন হিসাবে। মূলধন আর উত্তোলন এগুলো কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাবে বসে না, এগুলো এক জায়গায় বসে। আর অন্যগুলি দুই জায়গায় বসে, যেমন মূলধনের সুদ, কমিশন, বন্টনযোগ্য মুনাফা, এটা ওখানেও লিখলাম এখানেও লিখলাম। উত্তোলনের সুদ ওখানেও লিখছি এখানেও লিখছি। বাট বেতন দুই জায়গায় বসে, কিন্তু এখানে একটি এক্সেপশনাল আইটেম বলা ছিল বেতন ডেবিট করার পর, সেজন্য বেতন ওখানে লিখিনি, কিন্তু এখানে লিখেছি। এখন যোগ করা শেষ, এখন যোগ বিয়োগ করবো। লেখা শেষ, যোগ বিয়োগ করবো। এখানে দাগ দিব, এখানে দাগ দিব, ওই সাইডে আগে যোগ করব। এটা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম। এই যোগফলগুলি নিয়ে আসবো। এই যে প্রথমটা এখানে নিব, মাঝেরটা মাঝে নিব, এই শেষেরটা শেষে নিব। এবার দুই দিকে ডাবল দাগ দিব, দেওয়ার পরে এবার বিয়োগ করব। এটা থেকে এই দুইটা বিয়োগ করে এই টাকাটা পাবো, এটা থেকে এই দুইটা বিয়োগ করে এই টাকাটা পাবো, এটা থেকে এই দুইটা বিয়োগ করে এই টাকাটা পাবো। জাস্ট ব্যালেন্স করলাম। বিয়োগ তো আমরা করতে পারি, আমি দ্রুত দেখাইছি সময় সেভ করার জন্য। এখানে লিখবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটা ওদিকে চলে যাবে ব্যালেন্স বিডি নামে। এই যে প্রথম টাকা 1,47,380 এখানে বসে লিখবো, তারপরে এটা এখানে লিখবো, শেষেরটা শেষে লিখবো। এখানে লিখবো ব্যালেন্স বিডি। এটা ব্যালেন্স সিডি ডিসেম্বর 31 তারিখ। আর এইটাই পরের বছরে 2023 সালের জানুয়ারি 1 তারিখ হবে ব্যালেন্স বিডি। এইভাবে আমরা হিসেব করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। অনেক সুন্দর একটি অঙ্ক, তাই না? কমিশনটা শিখতে পারলাম। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।